শুরুতেই চমক দিয়ে রেকর্ড সেবাশ্রয় ক্যাম্প। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প, তার উদ্যোগে 2রা জানুয়ারি ডায়মন্ড হারবার বিধানসভায় শুরু হয়েছে এই ক্যাম্পে এ পর্যন্ত চিকিৎসা পেয়েছেন প্রায় 1.5 লক্ষ মানুষ। কঠিন জটিল রোগের চিকিৎসাও হচ্ছে শিবিরে। অসুস্থদের সাহায্যে ঝাঁপিয়েছেন সেবাশ্রয় ক্যাম্পের স্বেচ্ছাসেবীরা। চিকিৎসা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। আজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে যখন তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে, সে সময় সেবাশ্রয় ক্যাম্পের কথাটা ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা মতো এই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 2 জানুয়ারি থেকে অর্থাৎ 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। এখনো পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ চিকিৎসা পেয়েছে। একদিকে যেমন জলপাইগুড়ির মুখ ও বধির শিশুর চিকিৎসা হয়েছে এই ক্যাম্পেই, অন্যদিকে ধাতব কয়েন গিলে ফেলা খুদের প্রাণ বাঁচিয়েছে এই সেবাশ্রয় শিবিরই। তৃণমূল শিবিরের দাবি এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। 11ই জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের এই সেবাশ্রয় ক্যাম্প চলবে। কর্তৃপক্ষের আশা শেষ পর্যন্ত প্রায় 1.2 লাখ মানুষ এই ক্যাম্প থেকে চিকিৎসা পাবেন। 12ই জানুয়ারি থেকে ফলতা বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্প চালু হবে, যা চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। শুরুতেই চমক দিয়ে রেকর্ড সেবাশ্রয় ক্যাম্পে এখনো পর্যন্ত চিকিৎসা পেয়েছেন প্রায় 1.5 লক্ষ মানুষ। একটা প্রতিবেদন দেখাবো। খেলতে খেলতে কয়েন খেয়ে ফেলেছিলেন 7 বছরের এক বালক। শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়া ওই শিশুকে দ্রুত ডায়মন্ড হারবার সেবাশ্রয় শিবিরে আনে তার বাবা। সেখানে চিকিৎসকদের সাহায্যে তৎপরতায় প্রাণ বাঁচে এই ক্ষুদে শিশুর। এটা হয়েছে কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে। দেখুন, টেক আ ভেরি হার্ড লুক। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে চলছে স্বাস্থ্য শিবির সেবাশ্রয়। বৃহস্পতিবার বাসুলডাঙ্গা এলাকায় সেবাশ্রয় শিবিরে আনা হয়েছিল 7 বছরের এক বালককে। শিশুটি খেলতে খেলতে একটি 5 টাকার কয়েন গিলে ফেলেছিল। শিবিরের চিকিৎসকেরা দ্রুত প্রাথমিক চিকিৎসার পর ওই খুদেকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানেই বালকের গলা থেকে বার করা হয় কয়েন। এ খেলার উদ্দেশ্যে গিয়ে একটা 5 টাকার কয়েন গিলে খেয়ে ফেলেছিল। তার জন্য আমরা বাসুলডাঙ্গা সিংবেরিয়া সেবাশ্রয় নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর এখান থেকে এনারা আমাদেরকে রেফার করেন ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল। ওখান থেকে আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং এখন আমরা সুস্থ মনোভাব করছি। ছেলের প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বালকের বাবা। ধন্যবাদ জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঘটনার পর তৃণমূলের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ডায়মন্ড হারবারের সেবাশ্রয় নতুন করে বাঁচার আশা যোগাচ্ছে মানুষকে। এই শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে অনেক জটিল রোগের চিকিৎসা চলছে। শিবিরে চিকিৎসা পেয়ে খুশি ডায়মন্ড হারবারের মানুষ। ডায়মন্ড হারবারের ওই বালক সম্পূর্ণ সুস্থ আছে। চিকিৎসকেরা শিশুটিকে 2-1 দিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। দেবারতী ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আর আজ সেবাশ্রয় ক্যাম্পে ঠিক কেমন ছিল ছবিটা আমাদের সহকর্মী দেবারতী তিনি ঘুরে দেখলেন। দেবারতী ওখান থেকে একটা প্রতিবেদনও পাঠিয়েছে। কোন রকম আলোচনায় যাওয়ার আগে এই 2 মহারথীর সঙ্গে একেবারে রাজনৈতিক তরজায় ঢোকার আগে দেবারতীর প্রতিবেদন দেখুন। ৬২ বছর বয়সী মহসিন শেখ ডায়মন্ড হারবার ব্লকের বাসিন্দা। 2021 সালে তার হিপ জয়েন্ট ভেঙে যায়। স্থানীয় একটি নার্সিং হোমে অপারেশনও হয়, কিন্তু তার কিছুদিন পর থেকেই সমস্যা আবার দেখা দিতে থাকে। সেই জায়গা থেকে রস গড়াতে থাকে। বিভিন্ন হাসপাতাল, ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতাল, সেখানেও তিনি দৌড়াদৌড়ি করেন। কিন্তু তার দাবি তাকে শুধুমাত্রই ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো সমাধান হয়নি। শেষে তিনি খোঁজ পান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি একটি স্বাস্থ্য শিবির করছেন এবং সেখানেই তিনি এসেছেন যাতে তার একটি সুরাহা হয়। সেখান থেকে তাকে আপাতত আশ্বাস দেওয়া হয়েছে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তির ব্যবস্থা করিয়ে এর স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে এই ক্যাম্প থেকেই। এখন আশায় দিন গুনছেন মহসিন বাবু। কি বলছেন সেই মহসিন বাবুর বক্তব্য শোনাবো। তো আমার বিগত 2021-এ ডিসেম্বর মাসে আমাকে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে অপারেশন হয়েছিল এবং সেই ডাক্তারবাবু দেবদাস সর্দার নামে ডাক্তারবাবু উনি করেছিলেন। জাইরের নার্সিংহোমে, শহরার নার্সিংহোমে হয়েছিল। কিন্তু ওই অপারেশন করার 3 বছরের মধ্যে
সব সময় রস আসতো। 3 বছর পরে 8 মাস মানে ওর রস বন্ধ হয়ে যাওয়ার পরে ওই জায়গা আমি আর দাঁড়াতে পারছি না, চেয়ারও মানে বসতে পারছি না এবং পায়ে আমি ভর দিতে পারছি না। তাই আমি সেবাশ্রমের আশা অনেক আশা নিয়ে ডায়মন্ড হারবার হসপিটালে দেখেছিলাম, শুধু খালি ওষুধ খাই লিখে দিচ্ছে, এবং আমি পিজিতে গিয়েছিলাম 3 বার, শুধু খালি ওষুধ লিখে দিচ্ছে, কিন্তু কোনো মানে ব্যবস্থা করেনি। পিজিতে গিয়েছিলাম মানে আজ থেকে প্রায় 1.5 মাস আগে। তারপরে আমরা জানতে পারলাম যে অভিষেক বাবু সেবাশ্রমে এখানে বিভিন্ন রকমের চিকিৎসা হচ্ছে, তাই আমরা সহযোগিতার জন্য এখানে আসি। তো ওনারা আমাকে এখান থেকে মানে চিকিৎসার জন্য রিফার করেছে মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে আমাকে রিফার করেছে। তাই ওখানে রিফার। গতকাল পর্যন্ত প্রায় 1.5 লক্ষাধিক মানুষ ডায়মন্ড হারবার বিধানসভায় যে মানুষ আছেন, 41টা যে ক্যাম্প হয়েছে, 1.5 লক্ষের অধিক মানুষ কিন্তু গতকাল পর্যন্ত এই স্বাস্থ্য পরিষেবায় রেজিস্ট্রেশন বা স্বাস্থ্য পরিষেবার আওতার মধ্যে ছিল। এখানে ইসিজি থেকে শুরু করে এখানে ইউএসজি হচ্ছে, ইকো হচ্ছে, এখানে বিভিন্ন রকমের ব্লাড টেস্ট হচ্ছে, এখানে হার্টের চিকিৎসা হচ্ছে, জেনারেল যত রকম চিকিৎসা কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় ধরুন পয়সা খরচা করতে পারে না। অভিষেক ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে এসে সেই সব চিকিৎসার পরিষেবা পাচ্ছে। কি সুন্দর একটা প্রকল্প ভাবুন তো, সেবাশ্রয় প্রকল্প, কত মানুষ উপকৃত হচ্ছেন, খুব ভালো। অনিন্দবাবু, কনগ্রাচুলেশন, হ্যাটস অফ। ভারতের প্রতিটা সাংসদের এমন প্রকল্প করা উচিত, কারণ এমন প্রকল্প যখন শাসক দলের সাংসদরা করে, একটু অনিন্দবাবুকে স্ক্রিনে আনুন প্লিজ, যখন এরকম প্রকল্প শাসক দলের সাংসদরা করেন তখন একটা খুব সুন্দর জিনিস হয়, তখন শাসক দলের কিছু মুখোশ খুলে পড়ে। তা আগে প্রশ্ন করবো নাকি আগে প্রতিবেদন দেখাবো? অনিন্দবাবু, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই করুন। বাহ, অনিন্দবাবু প্রথম থেকেই রেগে গেছেন। প্রথমে তাহলে প্রতিবেদনটাই দেখাই, কারণ ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে যখন ভিড়, সেই সময় ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিটি হাসপাতাল, যার উদ্বোধন এই রাজ্যের কে করেছিল আপনারা সবাই জানেন, সেই হাসপাতালের আউটডোর অনেকটাই ফাঁকা। সেবাশ্রয় ক্যাম্পে যাওয়া অনেকেই ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে 1 মাস বা 2 মাস ডেট দেওয়া হয়েছিল, অর্থাৎ রেফার করে দেওয়া হয়েছিল, আজ নয় কাল আসুন, 1 মাস পর আসুন, 2 মাস পর আসুন। এই সময় হাসপাতালে ভিড় হচ্ছে ক্যাম্প থেকে পরীক্ষার জন্য পাঠানো রোগীদের জন্য। মানে যারা ক্যাম্পে যাচ্ছে তাদের কোনো ব্লাড টেস্ট কিংবা কোনো টেস্ট, ইউএসজি হ্যান ত্যান কিছু করার জন্য পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটিতে। এই সময় পরীক্ষার জন্য ক্যাম্পের রোগীরা আগে সুযোগ পাচ্ছেন, মানে যারা ডেট পেয়েছিলেন তারা পরে, আগে ক্যাম্পের রোগীরা সুযোগ পাচ্ছেন। সেখান থেকে প্রথমে দেবরতির প্রতিবেদন, তারপর সেখানকার মানুষজনের বক্তব্য। প্রথমে দেবরতির প্রতিবেদন দেখুন। দক্ষিণ 24 পরগনায় মোট রয়েছে 39টি সরকারি হাসপাতাল, তার মধ্যে 8টি বাদ দিলে সবকটি থেকেই রেফার হয়ে আসে এই গোটা জেলার একমাত্র মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতাল ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। আর এই ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের সূত্র বলছে, গত কয়েকদিনে ওপিডিতে রোগীর চাপ কমেছে বেশ খানিকটা, তবে বিপত্তি দেখা দিয়েছে অন্য জায়গায়। কারণ এই সেবাশ্রয় থেকে যে সমস্ত রেফার পেশেন্ট আসছে তাদেরকে কিন্তু লাইনে দাঁড় করানো যাচ্ছে না, তাদেরকে দ্রুত ছেড়ে দিতে হচ্ছে বিভিন্ন টেস্টের জন্য অথবা বিভিন্ন অপারেশনের জন্য ছোটখাটো। আর সেই কারণে অন্যান্য রোগীরা যারা লাইনে ছিলেন তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আর এই সমস্ত সামাল দিতে গিয়ে কার্যত চাপে বেসামাল হচ্ছেন হাসপাতালের কর্মীরা। ডায়মন্ড হাসপাতাল দেখেছি, পিজিতেও দেখানো হয়েছে, ওই ইউরোলজি মানে পেটেতে কিডনির ব্যাপারে। আমার নিজের কিডনিতে স্টোন আছে, ওখানে ঠিক দূরত্ব তো, এখানে তো ডায়মন্ড হাসপাতাল কিডনির ডাক্তার নাই, যেটা ওনারা আমাকে বললেন। তো যার জন্য ওনারা মানে আবার ক্যালকাটার মধ্যে বলেছেন। সেবাটা খুব ভালোই মনে হচ্ছে, যে সহানুভূতি, একে অপরের মানুষের যেটা সেবার যে জিনিসটা, সেই দিক থেকে খুব উন্নত। পেটে যন্ত্রণা হয় বলে তার জন্য ছবি করতে এসেছি, ডাক্তারবাবু দেখাতে এসেছি। দেখিয়েছি, ফটো তোলার জন্য ডেট দিচ্ছে, ওই জন্য 1 মাস 2 মাস এখানে সঙ্গে সঙ্গে হচ্ছে বলে ওই জন্য এসেছি।
হ্যাঁ 2 মাস আগে দেখিয়েছি ডাক্তারবাবু, বলছে 1 মাসের ডেট দিচ্ছে। ওই জন্য ডাক্তারবাবু বলেছে যে সেন্টার থেকে দিদি বলেছে যে রিপোর্ট করে নিয়ে আসবে, ওই জন্য এখানে দেখাতে এসেছি। 1 মাস করে ডেট দেয়, ডায়মন্ড হারবার হসপিটালে দেখালে 1 মাস ডেট দেয় ফটো তোলার জন্য, ওই জন্য এখানে এসেছি। এখন গঙ্গাসাগরের জন্য কম আছে, বা এমনি আদার্স ক্যাম্প ট্যাম্প হচ্ছে, তো ওই জন্য কিছুটা হলেও কম আছে। হ্যাঁ, একটু চাপ কম আছে। হ্যাঁ, না একটু চাপ কম আছে। অনিন্দবাবু, মডেলটা সুপারহিট, সেবাশ্রয় মডেলটা সত্যি সুপারহিট, কারণ আমজনতার ফায়দা হচ্ছে, এটা নিয়ে কোনো নেগেটিভ পাবলিসিটি আমরা অ্যাটলিস্ট করবো না। কিন্তু এর কারণে যেটা সামনে এলো সেটা হচ্ছে সরকারি পরিষেবার কি হাল। দেখুন, এখানে রোগীরাই বলছে যে আমরা ক্যাম্পে এসেছি, একদম রোগীদের বক্তব্য, আমাদের নয় কিন্তু, যে আমরা ক্যাম্পে এসেছি কারণ যখন সরকারি হাসপাতালে যাই সেখানে 1 মাস 2 মাস ডেট দেয়। তার মানে সাংসদকে নিজে উদ্যোগ নিয়ে ক্যাম্প করতে হবে, নাহলে সরকারি হাসপাতালের পরিষেবা ঠিক হবে না, নাহলে মানুষ চিকিৎসা পাবে না। মাস আপনি অনেক ঠিকঠাক অনেকটা কথা বলুন, শেষে তো ঠিক করে বললেন না। আমি আপনাকে বলি, তৃণমূল কংগ্রেসের প্রধান কর্তব্য হলো মানুষের পাশে থাকা, মানুষকে সেবা করা। সে সাংসদ হোক, ঠিক আছে, বিধায়ক হোক, আমি আসছি, সমস্তটাই আসছি। তৃণমূল কংগ্রেসটা প্রথম বলি, তারপর রাজ্য সরকার তো বলবো। এত তারা কিসের? আপনার তো 1 ঘন্টা সময় আছে বোধ হয়। তো প্রধান কাজটা হলো মানুষের পাশে থাকা, এবং সে সাংসদ হোক কি বিধায়ক হোক কি কাউন্সিলর হোক কি তৃণমূল কর্মী হোক, আপনি দেখবেন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র হয় এবং রক্তদান শিবির হয়। আপনি এই যে সেবা, যে আপনি বলছেন যে সেবাশ্রয় যেটা নাম দিয়েছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে কথাটা বলেছেন, সাংসদ যেটা করেছেন সেটা অনেক বৃহৎভাবে করেছেন, অনেক সুন্দরভাবে করেছেন, নতুন একটা মডেল তৈরি হয়েছে। কিন্তু এর আগেও আমরা দেখেছি প্রতিটা পাড়ায় পাড়ায় সাংসদ, কাউন্সিলর এবং বিধায়ক, তারা সবাই মিলে মানুষের জন্য বিভিন্ন রকম স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্র করেছে। 2011 সালের আগের কথা বলছেন তো? 2011 সালের পর কি আপনি দেখতে পাননি? যদি না পেরে থাকেন, আমি আপনাকে জ্ঞাতার্থে জানাই, আগামীকাল বিধাননগরের বুকে বিধাননগরের মেয়র রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র করছেন বিজে পার্কে। মানে এরকম বহু, আমি বলতে গেলে শেষ হবে না, শেষ হবে না। আমি বলছি তো, আমাদের বিধায়ক সুজিত বোস, উনিও করেন, প্রত্যেকে, শুধু 1 2জনের নাম বলে কোনো মানে হয় না, প্রত্যেকেই করে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করলেন, যত বৃহৎভাবে, যত আরো সুন্দরভাবে করলো, আমাদের কাছে আর একটা দৃষ্টান্ত হয়ে রইলেন। জনজোয়ার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল মার্কস, তৃণমূল কংগ্রেসকে ফুল মার্কস দিলেন আপনি আপনার এই উত্তরে, সরকারকে কম মার্কস দেবেন? সরকারকে আসি, 2011 সালের আগে উইলমাস আপনি নিশ্চয়ই জানেন, এই চলে গেলেন তো, না বলবো না, মানে বলা যাবে না কি ইতিহাস, আপনি যদি বলেন ইতিহাসকে অগ্রাহ্য করতে, আমি করতে পারি, কিন্তু মানুষ কি করবে? করবে না। 2011 সালের আগে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি সরকারি হাসপাতালগুলো কি অবস্থা ছিল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো কি অবস্থা ছিল। অত দূরে যেতে হবে না, 2024 সালে কি অবস্থা, 2025 সালে কি অবস্থা, একজন ওই ক্যাম্পে দাঁড়িয়ে বলে গেলেন। আপনি চলুন আমার সঙ্গে, ডায়মন্ড হারবার ক্যাম্প। আমি কয়েকদিন আগে সুন্দরবন থেকে ঘুরে এলাম। আমার সঙ্গে আপনি চলুন, আপনার যেখানে অফিস তার থেকে 2 কিলোমিটার দূরে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, চলুন আপনি। এটা ভুল হচ্ছে অরিন্দদা, কলকাতার মানুষের কথা আমি বলছি না, আমি বলছি ডায়মন্ড হারবার, সুন্দরবন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে, যার কাছে স্বাস্থ্য ব্যবস্থা পাওয়ার মতো পরিকাঠামোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতায় আপনি সরকারি হাসপাতালে পাবেন না, আপনি বাইপাসের ধারে যে কোনো একটা 5 স্টার প্রাইভেট হাসপাতালে চলে যান, আপনি পরিষেবা পাবেন যদি আপনার কাছে টাকা থাকে। কিন্তু সুন্দরবনের মানুষদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলে যেভাবে নদী পেরিয়ে যেতে হয়, এবং তারপরও আপনি জানেন সুন্দরবনের প্রত্যন্ত যারা একদম কুমিরমারি দ্বীপে থাকে, তাদেরকে মিনিমাম হেলথ কেয়ারের জন্য ক্যানিং অবধি আসতে হয়, যেটা আসতে খেয়া পেরিয়ে প্রায় 4 ঘন্টার উপর সময় লাগে। আপনি দেখুন, আপনি জানেন যে 2011 সালের আগে কতগুলো স্বাস্থ্য কেন্দ্র ছিল, কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল ছিল, আর আজকে কটা হয়েছে? আগামী দিনে আরো বেশি হবে। আমি আপনাকে আসছি, আপনি ডায়মন্ড হারবারে যে কথাটা বলছেন, অনন্তবাবু, ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি, সেই ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটিতে রেফার করা হচ্ছে। ওরাই বলছে এখানে, আমি ক্যাম্পে, একজন গ্রাহক বলছেন ক্যাম্পে এলাম তাড়াতাড়ি চিকিৎসা হবে, কারণ ওখানে গেলে তো 1 মাস 2 মাস। না, এটা দেখুন, মানুষের, উনি তো মানুষ তো বললেন, আমি শুনছিলাম আপনাদের এখানে ওনারা যথেষ্ট খুশি। দেখুন, কয়েকটা রোগ, আমি তো ডাক্তার নই, আমি দেখেছি কয়েকটা রোগ হয়তো
এমন কিছু রোগ যেটা জটিলতা আছে যেগুলোর জন্য আরো কিছু দরকার, তার জন্য অন্য জায়গায় রেফার করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেছেন ডাক্তারদের, এবং সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের নিয়ে একটি শিবিরও করবেন। তো উনি বলেছেন যে দুম করে রেফার করা যাবে না, কোনো কারণটা দেখাতে হবে। এবং আজকের দিনে কিন্তু আপনি জানবেন, এই যে আপনি বলছিলেন না যে বাইপাসের ধারে বেসরকারি নার্সিং হোমে টাকা থাকলে, দেখুন প্রথমে আমরা আমার মতো লোকেরা সরকারি হাসপাতালে যাই, এবং অনেক ক্ষেত্রে হয়তো না যেতে পারলেও আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে না, তাতেও কিন্তু বেসরকারিতে বহু এরকম চিকিৎসা হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তাহলে আপনার সরকারকে রুল কেন বার করতে হলো? তাহলে আপনার সরকারকে, আপনার নীলাদ্রিদারও সরকারকে, রাজ্যের সরকারকে কেন রুল বার করতে হলো যে প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে? যদি হতোই তাহলে তো রুল বার করার দরকার ছিল না। আপনি বুঝছেন না, প্রাইভেট হসপিটালগুলো তারা চিকিৎসার নামে বিপুল পরিমাণ অর্থ নিয়ে নেন। আমি বলছি আপনাকে, আপনি যে কোনো একটা ফোড়া কাটাতে গেলে, আমি তো বলছি আপনাকে, একটা ফোড়া কাটাতে গেলে আপনি চলে যান, আপনার ৯ করে ৫০,০০০ টাকা কমে বিল হবে না। সরকার মানবিক সরকার, এই সরকার বলেছেন এই জিনিস করা যাবে না, রেট ধরে দিয়েছেন। আমি নাম করতে চাই না, তাও বিভিন্ন ডাক্তারবাবুদের বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে, প্রাইভেট হাসপাতাল থেকে শুরু করে একটি দক্ষিণী ব্র্যান্ডের পরপর হাসপাতালকে সুযোগ করে দিল। সুযোগ তো আমরা করিনি, আজকে আমরা দেখেছিলাম, আমরা বলতে দিন, আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ তো চিকিৎসা করাতে যাচ্ছেন, এবং কত টাকা রেট হওয়া উচিত সেইটা কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর দেখছে, নিঃসন্দেহে দেখবেন। কারণ যে কোনো স্বাস্থ্যের নামে আপনি বিপুল পরিমাণ অর্থ এরকম ভাবে নিয়ে মানুষকে কুইজ করতে পারেন না। ঠিক, একেবারে আমি আপনার সাথে সহমত, 100% সহমত। আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি বাবু, সরকারি হাসপাতালে একটি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে লাগে হচ্ছে আউটডোরের ফি টুকু 2 থেকে 5 টাকা। সেই একই জিনিস যদি আপনি প্রাইভেট হাসপাতালে করতে যান 1 লক্ষ টাকা খরচা হবে, ঝাঁ চকচকে লাক্সারির জন্য। তবু মানুষ সরকারি হাসপাতালে যায় না, বহু মধ্যবিত্ত মানুষ সরকারি হাসপাতালে যায় না। তার কারণ হচ্ছে পরিকাঠামোর অভাব এবং পরিষেবার অভাবের কারণে। বলছি না সেখানে চিকিৎসা হয় না, চিকিৎসা হয়, কিন্তু সেই ঝাঁ চকচকে ব্যাপারটা নেই, সেই পরিষ্কার ব্যাপারটা নেই। অনেকে বলেন ওখানে গেলে আরো অসুস্থ হয়ে পড়ছি, এবং এটা তো সত্যি। এটা তো বিভিন্ন জেলায় আজকে পর্যন্ত খবর এসছে মেদিনীপুর থেকে। আপনাকে বলছি, আরে অনিন্দ্যবাবু, আজকে খবর এসছে, আমার সহকর্মীদের বলবো মেদিনীপুরের ওই খবরটাকে একটু পারলে সামনে নিয়ে আসতে। স্যালাইনের বোতলে ছত্রাক। আমি একটু নীলাদ্রিবাবু প্লিজ, ওনার সুবিধা হবে। আপনি পরিসংখ্যান দিয়ে আমাকে বলুন যে সরকারি হাসপাতালে প্রতিদিন কত চিকিৎসা করায় আর বেসরকারি হাসপাতালে প্রতিদিন কত চিকিৎসা করায়। নীলাদ্রিবাবু, আজকে পর্যন্ত খবর এসছে মেদিনীপুরের একটি হাসপাতালে স্যালাইনের বোতলে ছত্রাক, সেই পেশেন্ট মারা গিয়েছেন। দেখুন, দুটো জিনিসের মাঝ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত ভালো উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। তিনি যে দলেরই সাংসদ হোক না কেন, যার বিরুদ্ধে যাই অভিযোগ থাক না কেন দুর্নীতি নিয়ে, ভালো কাজ করলে দলমত নির্বিশেষে সাধুবাদ জানানো উচিত, সেটাই গণতন্ত্রের রীতি। কিন্তু আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগ দেখে। ইংল্যান্ডে একটা কথা আছে, বা গ্রেট ব্রিটেনের একটা কথা আছে, শ্যাডো গভর্নমেন্ট। বিরোধী দলরা একটা শ্যাডো গভর্নমেন্ট চালায়, শ্যাডো প্রাইম মিনিস্টার হয়, এবং তারা সরকারের সমালোচনা করে। অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি। আমার কোথাও করে বলুন না, কোথাও মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় পশ্চিমবঙ্গের শ্যাডো চিফ মিনিস্টার হয়ে গেছেন। হোল্ড দ্যাট থট। বলুন, আমি বলি, মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ, এই করতে করতে না বিরোধীরা, এই আজ থেকে না, আজকে যে নীলাদ্রিদা প্রথম বলছে তা নয়, আমি অনেক দিন ধরে এগুলো শুনে আসছি। আর যত শুনছি দেখা যাচ্ছে, আমরা শুনেছিলাম যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় সাংসদ ইলেকশনে নামবেন না, উনি প্রচারে যাবেন না, অনেক চ্যানেল উৎসাহিত হয়ে উঠলো। তারপর দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নামলেন, সবাই একসঙ্গে আমরা কাজ করলাম, তারপর ফলাফলটা তার বলার অপেক্ষা রাখে না। একটা কথা বলে রাখি, আবার আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা এগিয়ে যাব। সে যতই আপনারা চেষ্টা করুন ভাগাভাগি করার, আমাদের দলের ভাগাভাগিটা তো আমরা করছি না, কিংবা বিরোধীরা করছেন তো, বিরোধীরা কবির। আচ্ছা, কিন্তু লাভ নেই কোনো। হুমায়ুন কবিরটা কে স্যার? দেখুন, হুমায়ুন কবির যে কথাটা কে প্রথম বলেছিলেন? দেখুন, হুমায়ুন কবিরটা কি? আমি বলি, আপনার দলের বিধায়ক। নিঃসন্দেহে হুমায়ুন কবির যে কথাটা বলেছেন সেটা তো ওনার আবেগ থেকে বলেছেন, সেটা আবেগ থেকে বলেছেন, তার বলতেই পারেন, তার মনে হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। তার মানে এটা নয়
যে হুমায়ুন কবির একদম এটা বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা গোষ্ঠী, এরকম কথা কোনোদিন বলেন। দেখান আপনি। আচ্ছা তাহলে পারেননি। এবার ব্যাপার আপনার হচ্ছে খুব পরিচিত শান্তনু সেন আজকে সাসপেন্ড হলেন কেন? দেখুন, দল এমন কি করলেন? আমি বলছি, দল দেখেছেন, দল বিচার করেছেন, দল উনার ব্যাপারে উনি মানে কি আমি করেছেন, এটাই তো বলছি জানতে তো চাই, আপনাকে। কি আমি দেখলেন, বলছি, কি বিচার করলেন? বলছি দল ওনার কিছু বিহেভিয়ার, ওনার কিছু জিনিস দেখেছেন, তার জন্য দল সিদ্ধান্ত নিয়েছেন এবং দলীয় সিদ্ধান্ত, সেটা দলীয় সিদ্ধান্ত। আমাদের সুব্রত বক্সী আছেন বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন ওনার কিছু ব্যাপারে দেখেছেন, তারপর দল সিদ্ধান্ত নিয়েছে, সেটাতে ব্যাপারে তো আমাদের দলীয় ব্যাপার। নীলাদ্রি বাবু, শান্তনু সেনের বিরুদ্ধে দল দেখেছেন, দল সিদ্ধান্ত নিয়েছেন, সাসপেন্ড করেছেন। আচ্ছা, হুমায়ুন কবির রীতিমতো সাম্প্রদায়িক উস্কানি দিলেন ওখানে দাঁড়িয়ে, দল দেখলো, সিদ্ধান্ত নিল, কি করলো জানি না। মেয়র ফিরহাদ হাকিম বারবার সাম্প্রদায়িক কথাবার্তা বললেন, দল সতর্ক করলো, নিজেকে ডিস্টেন্স করলো, কি সিদ্ধান্ত নিল জানি না। শান্তনু সেন সেই সময় আরজি করের ঘটনার এগেনস্টে গর্জে উঠেছিলেন, তাই জন্য কোপে পড়তে হলো। এখন এই দলটা কি এটাই আমি বুঝতে পারি না। দল তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরহাদ হাকিমকে সতর্ক করলো সাম্প্রদায়িক মন্তব্য করেছে বলে, এবং তারপর কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এই যে সতর্কীকরণটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এলো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ক্ষেত্রভূমি থেকে এলো, এই প্রশ্নটা থেকে যায়। এই যে ব্যবস্থা নেওয়া হলো না, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হলো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হলো, আমরা জানি না। আমরা যেটা জানি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্ষমতার কেন্দ্র, এবং আপনি ভালো করে যে আপনি টিভি চ্যানেলে আছেন, অভিষেকপন্থী যে বক্তারা ছিলেন তাদের কার্যত টিভি চ্যানেলে পাঠানো বন্ধ করে দেওয়া হচ্ছে। শান্তনু সেন ছেড়ে দিন, বিভিন্ন বক্তা যারা অনিন্দদার মতো মমতাপন্থী বক্তা, তাদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কোনো অসুবিধা নেই, দলের সিদ্ধান্ত হতেই পারে। অভিষেককে কার্যত দলের মধ্যে একঘরে করার চেষ্টা হচ্ছে, ঠিক যেমন শিবসেনা এক সময় একনাথ শিন্দেকে একঘরে করা হয়েছিল। পরবর্তীকালে তো একনাথ শিন্দে আপনি যে আমরা জানি কিভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, সেটা ইতিহাস। তারপরে নির্বাচনে কি ফলাফল হয়েছে ইতিহাস। আমি বলছি না পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রের মতো পরিস্থিতি হবে, কিন্তু আমি এইটুকু বলছি যে একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথের একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। অভিষেক সম্ভবত এই ডায়মন্ড হারবার মডেল সামনে রেখে দেখাচ্ছেন মমতাকে এইভাবে পশ্চিমবঙ্গটাকে পরিচালনা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে করছেন, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন, সেটা ঠিক নয়, সমীচীন নয়। যেভাবে পুলিশ ব্যবস্থা চালাচ্ছেন সেটা ঠিক। সত্যি তো আজকে তো এই সেবাশ্রয় প্রকল্প হিট, এই প্রকল্প সত্যি মানুষের মুখে খুব খুব অত্যন্ত সাড়া ফেলেছে। 1,70,000 মানুষ সেখানে পৌঁছেছে এবং চিকিৎসাও পাচ্ছে, এবং আমরা নিজেরাই দেখালাম সেই প্রতিবেদন। কিন্তু একজন সাংসদকে নামতে হচ্ছে। আমি আবার বলছি দাদা, তৃণমূল কংগ্রেস দল হিসেবে 100 দিলেন আপনি, এবার একটু সরকারের স্বাস্থ্য ব্যবস্থার দিকে চোখ রাখুন। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আপনার এই একটা কাজ করুন, চলুন আমার সঙ্গে কালকে, আমি আর আপনি, কালকে আমার ছুটিও আছে শনিবার, তো চলুন আমরা দুজনে যাই, গিয়ে সরকারি হাসপাতালগুলো আপনি যেখানে বলবেন, আপনার যেখানে সুবিধা সেখানে যাই, গিয়ে দেখি মানুষ সরকারি। যাবেন আপনি আমার সঙ্গে সুন্দরবন? আপনি বলুন কবে যাবেন আপনি? নিশ্চয়ই সুন্দরবন, দায়িত্ব নিয়ে বলছি তো, যেখানে কুড়িমারি দ্বীপের জেটির বাইরে দায়িত্ব নিয়ে বলছি দাদা, সেই ছবিও দেখাতে পারি আমরা। সেখানকার মানুষদের আমি জিজ্ঞাসা করুন দায়িত্ব নিয়ে বলছি 2011 সালের আগে সেখানে কি অবস্থা ছিল। এবং ব্যাচেলর অফ আর্টস পাস করে জেটির পাশে একেবারে চিকিৎসা কেন্দ্র খুলে বসে রয়েছেন ডাক্তারবাবুরা, তারাই মানুষের একমাত্র ভরসা। কারণ মিনিমাম ক্যানিং এ যেতে হয় প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্য, সেটাও যেতে 4.5 ঘন্টা লাগে। কি করলেন এত বছরে আপনারা তাদের জন্য? ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটির ছবি আপনাদের আজকে সামনে দেখালাম। মানুষ বলছে ওখানে গেলে 2 মাস পর, 1 মাস পর রেফার রোগ, এটা চলে না। এই যে চিকিৎসার ক্ষেত্রে কি হয়, এই যে ধরুন আপনি 7 দিন পরে আসুন, ডাক্তাররা বললেন, ডাক্তাররা সেখানে মেডিসিন দিয়েছেন, তারপর কিছু টেস্ট করতে হয়, তার রিপোর্ট আসে, তারপরে মানে আমি আজকে গেলাম কালকে গিয়ে আমার অপারেশন করিয়ে দেবেন, এরকম ব্যাপারটা হয় না। কিন্তু যদি আমি চিকিৎসা শাস্ত্রের লোক নই, তবে আমি দেখেছি এরকম ডাক্তাররা, তারা তো দেখেন, অবজার্ভ করেন কি হয়েছে না হয়েছে, রোগটাকে দেখেন। শহরে থাকেন, কোন টেস্ট করানোর জন্য শহরে থাকলেও না, আপনি এই শহরে এই রাজ্যেই থাকেন, বেশ এই রাজ্যেই থাকেন, এই রাজ্যেই থাকেন, কোন টেস্ট করাতে, কোন চিকিৎসার টেস্ট করাতে আজকে বিরাট কোনো জটিল রোগ না হলে কোন টেস্ট করাতে 1 মাস সময় লাগে বলুন তো?
আমি আপনাকে কি বলছি, যেমন কিছু ওষুধ কোন দেয়, test? আমি বলুন, আপনাকে আমাকে দায়িত্ব test এর নিয়ে নাম বলছি, বলুন। না আমি বলছি আপনাকে 7 দায়িত্ব দিন নিয়ে। অবধি আমি না হয় ধরলাম বায়োপসি করতে 7 না, দিন না, 10 না, দিন না, সময় লাগে। আজকে শুনুন না, আমি কোন আপনাকে- টেস্টে 1 মাস 2 মাস না, না, সময় না, লাগে? ডাক্তাররা তো তাকে ওষুধ দেন, ওষুধ দেওয়ার পর তিনি কেমন আছেন তার জন্য ডাক্তাররা বলেন না যে 15 দিন পরে আসুন, দেখবো তারপর কি অবস্থায় আছে। এটা তো নিয়ম, এটা ডাক্তারদের ঠিক। ব্যাপার বলতে পারবে, ঠিক। এটা জোর জবরদস্তিতে করলে হয় না। ঠিক 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 একেবারে আমি অনিন্দ্যদার সাথে একেবারে একমত যে জোর জবরদস্তি করলে হয় না। জোর জবরদস্তি না করে যে ছবিটা আজকে আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প একেবারে হিট। সেবাশ্রয় ক্যাম্প সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা চলছে এবং এখনো পর্যন্ত 1,70,00,000 মানুষ সেখানে উপকার পেয়েছেন এবং স্যালিউট জানাই এরকম প্রকল্পকে, কারণ এরকম 1,70,000 মানুষ সেখানে এই মুহূর্তে চিকিৎসা পেয়েছেন। স্যালিউট জানাই এরকম প্রকল্পে, কারণ এরকম প্রকল্প মানুষের ভালো করে, আবার একই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে মুখোশটা, ভালো উন্নয়নের যে মুখোশটা রয়েছে, সেটাও কিছুটা হলেও হালকা হলেও একটু টান দিয়ে খুলে ফেলে।